আজ আমরা 11ই নভেম্বর 2025 তারিখের কিছু প্রযুক্তি বিষয়ক সোর্স নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম দুটো সোর্স কিন্তু প্রযুক্তিরই দিকটাই তুলে ধরে। একটা হলো জেমিনি এআই নিয়ে, যেখানে বলা হচ্ছে সাধারণ মানুষও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অসাধারণ দম্পতি পোর্ট্রেট তৈরি করছে। আর অন্যটা হলো বাংলালিংকের মাই বিএল অ্যাপ নিয়ে। তো একদিকে সৃজনশীলতার ক্ষমতা, অন্যদিকে নিজের ডিজিটাল পরিষেবা নিয়ন্ত্রণের ক্ষমতা। ব্যাপারটা কি এরকম যে মূল ফোকাসটাই ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া? আপনি কিভাবে দেখছেন? একদম। এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণের একটা চমৎকার উদাহরণ। একটা সময় ছিল যখন ধরেন একটা ভালো ছবি তোলার জন্য অনেক দক্ষতা লাগত, দামি সরঞ্জাম লাগত। জেমিনি এআই এর মতো টুলসগুলো সেই বাধাটা একদম ভেঙে দিচ্ছে। সোর্সে যেমন বলা হয়েছে, সেরা 10টা নির্দেশনা ব্যবহার করে যে কেউই প্রফেশনাল কোয়ালিটির ছবি তৈরি করতে পারছে। এটা কিন্তু শুধু ছবি তৈরি করা না, এটা আসলে সৃজনশীলতার জগতে প্রবেশের অধিকারটাকে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এখন আর শুধু প্রফেশনালরাই নন, যে কেউ তার ভাবনাকে ছবিতে রূপ দিতে পারছে। আচ্ছা, আর বাংলালিংকের অ্যাপের বিষয়টা আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে এটা শুধু একটা অ্যাপের নতুন সংস্করণ। এর পেছনে কি আরও বড় কোনো ব্যবসায়িক কৌশল কাজ করছে? কোম্পানিগুলো গ্রাহকদের হাতে এত নিয়ন্ত্রণ তুলে দিতে এত আগ্রহী কেন? এটা একটা দারুণ প্রশ্ন। এর আসলে দুটো দিক আছে। প্রথমত, গ্রাহক সন্তুষ্টি। গ্রাহকরা যখন নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে, তখন তাদের অভিজ্ঞতা ভালো হয়। কোম্পানির কল সেন্টারের ওপর চাপও কমে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিকটা হলো ডেটা। যখন একজন গ্রাহক অ্যাপের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করেন, কোম্পানি তার ব্যবহার সম্পর্কে প্রচুর তথ্য পায়। আর এর মাধ্যমে তারা আরও পার্সোনালাইজড অফার দিতে পারে। আর নিজেদেরকে শুধু একটা টেলিকম কোম্পানি হিসেবে না, বরং গ্রাহকের জীবনের একটা কেন্দ্রীয় ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। তো এই নিয়ন্ত্রণ দেওয়াটা আসলে গ্রাহককে নিজেদের ইকোসিস্টেমের আরও গভীরে নিয়ে আসার একটা উপায়। বুঝতে পারছি। এই ক্ষমতায়ন একদিকে যেমন অসাধারণ, আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু এখান থেকেই তো ছবিটা একটু জটিল হতে শুরু করে, তাই না? কারণ প্রতিটি নতুন টুল বা ক্ষমতা একই সাথে একটা অস্ত্রও তো হয়ে উঠতে পারে। আমাদের পরের সোর্সটির এর একটা ভয়ঙ্কর সহজ উদাহরণ তুলে ধরেছে। হ্যাঁ, এবং এখানেই আমরা দেখব ব্যক্তির হাতে আসা এই নতুন ক্ষমতাকে কাজে লাগিয়েই কিভাবে নতুন ঝুঁকি তৈরি হয়। ঠিক তাই। আমি হোয়াটসঅ্যাপ ইনভাইটেশন স্ক্যামের কথা বলছি। এটা নিয়ে পড়তে গিয়ে আমার ব্যক্তিগতভাবেই বেশ ভয় লেগেছে, কারণ এটা আমাদের সদিচ্ছাকে টার্গেট করে। আমি খুব সহজেই নিজেকে কল্পনা করতে পারি যে কোনো কাজিনের বিয়ের দাওয়াতে এসেছে, আর আমি ব্যস্ততার মধ্যে কিছু না ভেবেই লিঙ্কে ক্লিক করে ফেললাম। এটাকে প্রযুক্তিগত দুর্বলতার চেয়েও বেশি মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া বলে মনে হয়। আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। এটা আর সাধারণ ফিশিং লিঙ্কের মতো নেই। এখনকার প্রতারণাগুলো অনেক বেশি সফিস্টিকেটেড। সোর্সে যেমন বলা হয়েছে, লিঙ্কে ক্লিক করলে অনেক সময় একটা নকল অ্যাপ একটা এপিকে ফাইল ডাউনলোড হয়ে যায়, যেটা দেখতে হয়তো একটা ফটো গ্যালারি বা ইনভিটেশন কার্ডের মতো। আর একবার ফোনে ইনস্টল হয়ে গেলে এই অ্যাপ আপনার এসএমএস পড়তে পারে, ব্যাংকের ওটিপি বা পাসওয়ার্ড জেনে নিতে পারে। তো বিপদটা শুধু লিঙ্কে নয়, বরং লিঙ্কটা আপনাকে বিশ্বাস করিয়ে যা ইনস্টল করাচ্ছে তার মধ্যে লুকিয়ে আছে। তার আমাদের বিশ্বাসকে এখানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ব্যক্তি পর্যায়ে আমরা না হয় সতর্ক হলাম, কিন্তু সমাজকে এই ধরনের ডিজিটাল ঝুঁকি থেকে রক্ষা করার উপায় কি? যেখানে ডেনমার্ক রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা বিশাল পদক্ষেপ নিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সংযোগ। কারণ হোয়াটসঅ্যাপ স্ক্যাম যদি ব্যক্তিগত স্তরের ঝুঁকি হয়, তাহলে ডেনমার্কের পদক্ষেপটি হল সামাজিক স্তরের ঝুঁকির বিরুদ্ধে একটা রাষ্ট্রীয় প্রতিক্রিয়া। ওরা ঘোষণা করেছে যে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করা হবে। 15 বছরের কম? এটা তো একটা পুরো প্রজন্মের জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত। এর পেছনের মূল কারণটা কি? কারণটা হলো বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর প্রভাব, তা নিয়ে উদ্বেগটা অনেক বেড়ে গেছে। অ্যালগোরিদম যেভাবে শিশুদের আসক্ত করে তুলছে, তাদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ আর নিজেদের শরীর নিয়ে অসন্তোষ তৈরি করছে, এই বিষয়গুলো নিয়ে এখন অনেক গবেষণা হচ্ছে। তো ডেনমার্ক সরকার মনে করছে এই ডিজিটাল ক্ষতি থেকে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করাটা রাষ্ট্রের দায়িত্ব।
তারা ব্যক্তি বা পরিবারের ওপর সব দায়িত্ব ছেড়ে না দিয়ে রাষ্ট্রীয়ভাবে একটা সুরক্ষা কবচ তৈরির চেষ্টা করছে। তাহলে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। ঝুঁকিটা শুরু হচ্ছে ব্যক্তি পর্যায়ে একটা ভুয়া লিঙ্ক দিয়ে, আর তার প্রতিক্রিয়া হিসেবে একটা পুরো দেশ শিশুদের জন্য আইন তৈরি করছে। কিন্তু যদি ঝুঁকিটা কোনো ব্যক্তি বা দেশের চেয়েও বড় হয়, আমাদের হাতে থাকা এর সোর্সটি এই আলোচনাকে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রায় নিয়ে যায়। হ্যাঁ, অস্তিত্বের সংকটের মাত্রায়। সত্যি বলতে, আমরা এই আলোচনার জন্য যখন সোর্সগুলো পড়ছিলাম, OpenAI এর এই সতর্কবার্তাটি পড়ে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। তারা এমন একটা শব্দ ব্যবহার করেছে যা আমি তাদের কাছ থেকে আগে কখনো শুনিনি, বিপর্যয়কর ঝুঁকি বা ক্যাটাস্ট্রফিক রিস্ক। আর তারা এটা বলছে সুপার ইন্টেলিজেন্ট AI প্রসঙ্গে। আর পরিষ্কার করে বলা ভালো, আমরা কিন্তু এখানে উন্নত মানের সিরি বা অ্যালেক্সার কথা বলছি না। আমরা এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি যা বিজ্ঞান, শিল্প বা কৌশল যে কোনো ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষের চেয়েও বহুগুণ বেশি বুদ্ধিমান হতে পারে। তারা কিন্তু শুধু ভয় দেখিয়ে প্রযুক্তিটা বন্ধ করে দেওয়ার কথা বলছে না, বরং তারা এর অসীম সম্ভাবনার কথাও বলছে, তাই না? ঠিক তাই। সোর্স অনুযায়ী OpenAI বলছে যে প্রযুক্তি মানবজাতির জন্য বিপর্যয়কর ঝুঁকি তৈরি করতে পারে, সেই একই প্রযুক্তি মানব ইতিহাসের সবচেয়ে অভূতপূর্ব উন্নতিও বয়ে আনতে পারে। রোগ নিরাময়, জলবায়ু পরিবর্তন রোধ, মহাবিশ্বের রহস্য উন্মোচন, এরকম সব সমস্যার সমাধান হয়তো এই প্রযুক্তি করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের মূল দ্বন্দ্বটাই এখানে। একদিকে মানবজাতির সেরা বন্ধু হয়ে ওঠার সম্ভাবনা, অন্যদিকে তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠার ঝুঁকি। তারা যেন একই সাথে আগুন এবং অগ্নিনির্বাপক যন্ত্র দুটোই তৈরির চেষ্টা করছে। তাহলে পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা এমন একটা সময় ছবি দেখলাম যেখানে প্রযুক্তি একই সাথে সৃজনশীলতার এক নতুন খেলার মাঠ, দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণের একটা টুল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিষয় এবং সবশেষে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের কারণ। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই 5টি ভিন্ন ভিন্ন খবর আসলে একটাই গল্প বলছে। গল্পটা হলো ঝুঁকির ক্রমবিকাশের। প্রথমে ঝুঁকিটা ছিল ব্যক্তিগত, হোয়াটসঅ্যাপে একটা ভুল লিঙ্কে ক্লিক করা। তারপর সেই ঝুঁকিটা যখন বহুগুণে ছড়িয়ে পড়ল, তখন তা হয়ে দাঁড়ালো সামাজিক, যেখানে শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য একটা দেশকে আইন করতে হচ্ছে। আর সবশেষে ঝুঁকিটা পৌঁছে গেল অস্তিত্বের সংকটের পর্যায়ে, যেখানে সুপার ইন্টেলিজেন্ট AI পুরো মানবজাতির ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। ব্যক্তিগত থেকে সামাজিক এবং সামাজিক থেকে অস্তিত্বের সংকট, ঝুঁকির এই যে স্তর পরিবর্তন, এটাই হলো আজকের আলোচনার মূল টেকঅ্যাওয়ে। অসাধারণ একটা সারসংক্ষেপ। প্রযুক্তি আমাদের জীবনকে একদিকে যেমন সহজ আর সমৃদ্ধ করছে, তেমনি তার সাথে যে দায়িত্ব ও ঝুঁকির বোঝা আসছে তা সামলানোর জন্য আমরা ব্যক্তি, সমাজ, জাতি হিসাবে কতটা প্রস্তুত, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এখানেই শ্রোতাদের জন্য একটা গভীর প্রশ্ন থেকে যায়। একদিকে OpenAI সুপার ইন্টেলিজেন্ট AI নিয়ে এই ভয়াবহ সতর্ক বার্তা দিচ্ছে, যা কিনা ভবিষ্যতের প্রযুক্তি, আর অন্যদিকে ডেনমার্কের মতো একটি উন্নত দেশ আজকের দিনের তুলনামূলক সরল প্রযুক্তি অর্থাৎ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। এই দুটো বিষয়কে যদি একসাথে মেলানো হয়, তাহলে প্রশ্ন জাগে ভবিষ্যতের প্রজন্মকে এমন একটি বিশ্ব মোকাবেলার জন্য আমরা কিভাবে প্রস্তুত করব, যেখানে তাদের নিজেদের সম্মিলিত বুদ্ধিমত্তার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এক প্রযুক্তির সাথে বসবাস করতে হবে।